সবুজ ঝড় কিন্তু রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু আবারও সবুজ ঝড় এবং 2019-এর থেকে কিন্তু 2024-এ তৃণমূল অনেক আসন কিন্তু গেইন করলো। আপনারা রেজাল্ট আউট দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু, ট্রাইব টিভি বাংলায় রেজাল্ট আউট। এবং যে প্রতীক্ষার অবসান হলো বলা যায়, এবং ভারতবর্ষ কেন আমাদের রাজ্যে সবার চোখ যেদিকে ছিল, শেষ পর্যন্ত কিন্তু বাংলায় এখনো পর্যন্ত 28টি সিটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস আউট অফ 42, 13টা আসনে এগিয়ে আছে বিজেপি এবং একটি আসনে এগিয়ে আছে কংগ্রেস। এই নিয়ে আমরা আলোচনা করব। সব কিছু কিন্তু ফেল, অর্থাৎ বিরোধীরা যে অভিযোগ করেছিল, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছিল তৃণমূলের বিরুদ্ধে, সে স্ক্যাম থেকে, চাকরি দুর্নীতি থেকে শুরু করে, রেশন দুর্নীতি থেকে শুরু করে, অ্যারেস্ট, সব কিছু সন্দেশখালী সব বিফলে গেল এবং রাজ্যের মানুষ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে ভরসা রাখলো এবং মমতা অভিষেক ম্যাজিকে কিন্তু তৃণমূল আবারও এভারগ্রিন হয়ে উঠলো এই রাজ্যে। ডক্টর বিশ্বাস, অরিন্দম বিশ্বাস, প্রখ্যাত চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে আছেন। ডক্টর বিশ্বাস, যত সময় করাচ্ছে রাজ্যে কিন্তু তৃণমূলের দাপট দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু 28-13-1। বলুন। দেখুন, দাপটটা থাকবে, প্রথম থেকেই বলেছিলাম, প্রথম সকাল থেকেই দাপট ছিল, সেটা গিয়ে 31-32-এ গিয়ে শেষ হবে। এখন যেখানে যেখানে 3-4টে সিটের ব্যাপার হচ্ছে, কিন্তু আপনি তমলুক দেখুন, তমলুকে কিন্তু হাড্ডাহাড্ডি 15,000 মাত্র মার্জিন, সেটা নেমে 10,000 আসছে অভিজিৎ গাঙ্গুলির। তো এইবার রাউন্ডগুলো তৃণমূলের দিকে হতে পারে, তো সেখানে তমলুক জিতে বেরিয়ে যেতে পারে দেবাংশু ভট্টাচার্য, নাম্বার 1। কাঁথিতে কিন্তু 1,000 না ক হাজার মার্জিনে, এটা প্রথম কথা অধিকারী ব্রাদার্সদের জায়গা। এই অধিকারী ব্রাদার্সরা যদি এইখানে এই পারফরমেন্স করতে থাকে, তাহলে তো বোঝাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 4 লাখের বেশি ভোটে জিতবে। হ্যাঁ, সেটা শুভেন্দু অধিকারী দাবি করতে পারেন। শুভেন্দু অধিকারী কালকে দাবি করবেন প্রধানমন্ত্রী হবেন, হবেন না, উনি অনেক দাবি করে যাবেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে সামনে রাখতেই বিজেপির কিন্তু এই খারাপ অবস্থাটা হয়েছে। এটা শুভেন্দু অধিকারী যেন এটা বোঝে, আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তো বুঝবেই বা বুঝতে পারছে। তারপর হচ্ছে কিন্তু একটা কথা হচ্ছে, আমি এখনো কিন্তু ওই দুটো মিদনাপুরের মধ্যে আমি বলবো শেষ হাসিটা কিন্তু একটা তৃণমূল হাসবে। একটু ইন্টারাপ্ট করি, মহুয়া মৈত্র কিন্তু কৃষ্ণনগর আসন থেকে জিতে গেছেন। বলুন। এটা জানা কথাই ছিল জিতবে, ওখানে একজন ভালো ফাইট দিয়েছিলেন, সকালে ফাইট দিয়েছেন, কিন্তু রাজমাতা এইসব করে, কে সিরাজদৌল্লার পাশে ছিল, কে সিরাজদৌল্লার বিপক্ষে ছিল, এসব গল্প তো মানুষ শুনতে আসেনি, মানুষ দেখতে আসছে আমাকে রুটি কাপড়া মাকান কে দেবে, কে ঠিক করে আমাদের কাজ করবে। আমার গ্যাসের দাম 1000 টাকা হয়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, আমার পেটে লাথি মারছে, তাহলে আমাকে তখন বিজেপিকে ভালোবাসা। ধর্মে তখন মানুষ আর ধর্ম দেখে না, খালি পেটে ধর্ম হয় না, এটা খুব স্পষ্ট কথা। তো পরিষ্কার কথা হচ্ছে যে মহুয়া মৈত্র জিততো, এটা জানা কথাই, এটা কথা। এবার যেটা আসছে সেটা হচ্ছে যে অধিকারী গড়েও কিন্তু ভালোভাবে ডেন্টিং বলে, সেই ডেন্টটা হয়েছে, এবং আয়দার দেবাংশু জিতবে, নয়তো ওইতে আমার মনে হচ্ছে এরমও হতে পারে 2টো সিটি না তৃণমূল জিতে বেরিয়ে আছে, তমলুক এবং কাঁথি, সেটাই মনে হচ্ছে। কারণ যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুটোতেই জিতে যেতে পারে। আমি তবুও কাঁথিটা বেশি ধরছি, কারণ তমলুকের থেকে, কারণ তমলুকের মার্জিনটা একটা আছে, কিন্তু 1,000, 2,000, 3,000 মার্জিন রয়েছে। এই মুহূর্তে ইকুয়েশন 29 তৃণমূল, 12 বিজেপি এবং 1টি কংগ্রেস। অধীর চৌধুরী কিন্তু ট্রেল করছেন ডক্টর বিশ্বাস। মানে এটা কিন্তু কংগ্রেসের কাছে একটা খুব বড় সেটব্যাক। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বহরমপুরের বাদশাহ বলা যায়, তিনি কিন্তু হারছেন ইউসুফ পাঠানের কাছে। দেখুন, বাদশাহ বলা উচিত নয়, আমাদের একটা ব্যাপার, রাজনৈতিকতে কেউ বাদশাহ না, মানুষই বাদশাহ। 40,000 ভোটে এগিয়ে আছে গণতন্ত্র, তার মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, যদি এটা বোঝেন, ওখানে মানে মাইনরিটি, যেটা বলা ওরমভাবে উচিত না, কিন্তু মুসলিম ভোটটা টোটালি ইউনাইটেড হয়েছে ফর নামটা কি, ইউসুফ পাঠান, ফর পাঠান, তাহলে ইউনাইটেড হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে হিন্দু ভোটটা যদি ভাগাভাগি হয়, তাহলে কিন্তু আমার তবুও মনে হচ্ছিল এখনও রাউন্ডটা পুরোপুরিতে হয়নি, কিন্তু 40,000টা যদি এরপরে ইউসুফ পাঠান মার্জিন বাড়াতে থাকেন, তাহলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হারছেন। এটা খুব দুঃখজনক হবে, মানে এতদিনের একজন প্রবীণ নেতা হারতে থাকছে, এটা কিন্তু একটা খারাপ দিক যাচ্ছে। কিন্তু আবার উল্টো দিকে যদি এটাও দেখতে হবে যে বিজেপি কতটা ভোট টানছে, এবার পুরোটাই ব্যাপারটা ওখানে এবার দাঁড়িয়ে গেল হিন্দু আর মুসলিম ভোটটা, এইটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব ভালো ইঙ্গিত নয়। বেশ, এই যে বিজেপির যে এইভাবে ড্রাস্টিক্যালি 18 ছিল 2019-এ,
এবং সেখান থেকে কমে এখনো পর্যন্ত কিন্তু 12, যদিও 2-1টি সিটে কিন্তু মার্জিনাল, এখনো পর্যন্ত কন্টেস্ট চলছে। ইন্টারেস্টিংলি কিন্তু নিশ্চিত প্রামাণিক একবার আপ ডাউন, সুকান্ত চৌধুরী যদিও সুকান্ত মজুমদার যদিও অনেকটা রিকভার করেছেন বালুরঘাটে। ডক্টর বিশ্বাস, এই যে ডিব্যাকেল 19 থেকে 18 থেকে নেমে 12, মেনলি আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন, তার জন্য কিন্তু এই রেজাল্ট। শুভেন্দু অধিকারী কোনো ফ্যাক্টরি না। শুভেন্দু অধিকারী কিছু মিডিয়ার সাথে শুভেন্দু অধিকারী প্রজেক্টেড অনেক বেশি হয়েছিল। শুভেন্দু অধিকারী ডেফিনেটলি একা লিড করে বিরাট কিছু করে দেওয়ার ক্ষমতা তার নেই। বেশ, এখন আপনি শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি তুলনা করতে পারবেন না, কিন্তু শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি যে সময় যখন শুরু করেছিলেন লড়াইয়ে, তখন এত মিডিয়া ছিল না। শুভেন্দু অধিকারীর সামনে, পেছনে, ডান দিক বাদিকে একটা করে মিডিয়া রয়েছে। শুভেন্দু অধিকারীর সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি রয়েছে, বিজেপির এইরকম ক্ষমতা, পাওয়ারফুল বিজেপি, সেখানে শুভেন্দু অধিকারী ডেফিনেটলি, আমি পার্টস আছে আমি এইটুকু বলবো, কিন্তু একা সিঙ্গেল হ্যান্ডেডলি একটা পার্টিকে গাইড করার মতন ক্ষমতা তার নেই। কিন্তু একই সাথে এটাও বলবো, শুভেন্দু অধিকারীর আজকে ভুল কিছু সিদ্ধান্ত, আজকে এই বিজেপির বা শুভেন্দু অধিকারী কার জানি না, দিলীপ ঘোষের সিটিং এমপি, তাকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় যাচ্ছ। রায়গঞ্জ, দিলীপ ঘোষ অনেক মার্জিনে হারছেন, কিছু উপায় নেই, তুমি একটা নতুন জায়গায় মাঠে ফেলে দিয়েছো। এখন বিজেপি বলতে পারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তগুলো তো ভুল ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে, দেখুন, মানুষের ক্ষোভ বাড়ছিল, সাধারণ মানুষ, গ্যাসের দাম, পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের পক্ষে আমুলের দাম বেড়ে গেল, শেয়ার মার্কেট বাড়ছে ঠিক আছে, তার সাথে আমুলেরও দাম বেড়ে গেল। এই যে আর কিছু ব্যবসায়ীর কাছে আত্মসমর্পণ, তারাই যেন, বললাম তো, 29টা মিডিয়া 2জন ব্যবসায়ীর হাতে আছে। তো সেইখানে মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছিল, যেটা তো কিংডম হয়ে যাবে। ডেমোক্রেসি আমরা চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা রাজার শাসন চাই না, আমরা সত্যিকারের গণতন্ত্র চাই, যেখানে রাজার রাজত্বে আমরা সবাই রাজা, রাজার রাজত্বে, এটাই আমাদের কাজ, এটাই আমাদের চাহিদা। কিন্তু সেইখান থেকে আমরা যদি বারবার লুণ্ঠিত হই, যেরকম মেডিসিনের দাম বাড়ছে, বেসরকারি হাসপাতাল বাড়ছে, কোনো জায়গায় কন্ট্রোল নেই, একটা দুটো কি স্কিম বলে ফেললে হবে না, স্কিমটা মানুষের কাছে পৌঁছচ্ছে কি না, এটা কিন্তু তৃণমূল সরকারও দোষী, অস্বীকার করার নেই। স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছে না, সেই জায়গাতে কিন্তু সরকার অসুবিধায় আছে এবং সরকার সবটা মেটাতে পারছে না, সেটা সামনেই বলছি। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেইগুলোকে ঠিক করা, কিন্তু মেরামত করা দরকার। মানুষ যদি চায়, মানুষ যে কোনো দিন ছুঁড়ে ফেলে দিতে পারে, এটাও ঘটনা। আজকে আমরা হাসছি, পরে হয়তো মানে কান্নাকাটি যেন না হয়। আমাদের কাজটা হচ্ছে স্টেবল একটা গভর্নমেন্ট দেওয়া, যাতে সাধারণ মানুষের যন্ত্রণাগুলো আমরা মুছে ফেলতে পারি, সেই জায়গাটা খুব দরকার। সুতরাং তৃণমূলও 100% পারফেক্ট নয়, বিজেপি 100%। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো, এই যে তৃণমূলের 22 থেকে বেড়ে এখনো পর্যন্ত 29, সেটা হয়তো তৃণমূলের কট্টর সমর্থকও কিন্তু ভাবতে পারেননি যে এতখানি উত্থান হবে। যদিও সেক্ষেত্রে কি আপনি মনে করছেন যে তৃণমূলের এই ভোটের ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারই একমাত্র কারণ? দেখুন, তৃণমূল মানুষের কাছে পৌঁছতে পেরেছে, তৃণমূলের ভোটের যে মেশিনারি সেটা ভালো কাজ করেছে, এটা তো অস্বীকার করার নেই। তৃণমূলের গ্রাউন্ড সাপোর্ট অনেক বেশি ছিল, তারা মানুষের কাছে যেতে পেরেছে। সেখানে আপনি যদি আজকে লেফটের দেখুন, লেফট মানুষের কাছে যাওয়ার মতো খালি টেররাইজড এরিয়া বললে তো হবে না, মানুষের কাছে যেতে পারেনি। কংগ্রেস বলতে নেই, অদিত চৌধুরী ছাড়া আপনি, ঈশা খান চৌধুরী যে জিতছে, এটা ওনার গনি খান চৌধুরীর লেগেসি, অনেক মার্জিনে অলরেডি জিতে গেছেন। হ্যাঁ, লেগেসি, এটা লেগেসি। ঈশা খান চৌধুরী ব্যাপারটা লেগেসি। ওইখানে গনি খান চৌধুরী এমন করে গেছেন, যেটা মানুষ শ্রদ্ধায় ভক্তিতে গনি খান চৌধুরীকে এখনও মনে করে, স্মরণ করে, সেই কারণে জেতা। ঈশা খান চৌধুরী অ্যালোন সিঙ্গেল হ্যান্ডেডলি ওখানে কতটুকু কী করেছে কেউ জানে না। কিন্তু একই সাথে আবার এটা বলবো যে মানুষের সাথে যোগাযোগ যদি না থাকে, মানুষের সাথে যদি সব প্রকল্পগুলো কিছু না হলেও মানুষ পেয়ে থাকে, তা না হলে মানুষ কিন্তু ভোট দেবে না। খালি ধর্মের বানিয়ে উড়িয়ে আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। বা সিএ এর গল্প দিয়ে, আমি জানি না শান্তনু ঠাকুর কত মার্জিনে আছে, এগিয়ে আছে, আমি ঠিক জানি না। শান্তনু 40,000 শান্তনু ঠাকুরের কিছুই না, এটা কিন্তু রিভার্স হতে পারে, এটা নেক টু নেক ব্যাটল হচ্ছে। তো সুতরাং সেখানে এই লড়াইগুলো, এবং আমি এখানে আপনাকে জিজ্ঞেস করতাম, মতুয়া ভোট রানাঘাটে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট জিতছেন এবং তার সাথে শান্তনু ঠাকুর কিন্তু লিড করছেন, অর্থাৎ রানাঘাট এবং বনগাঁ। আমি একটা কথা স্পষ্ট, মতুয়া ভোটও যে পুরো পেয়েছে তা নয় এখন, কিন্তু এটা কিন্তু আপনি লিডগুলো দিয়ে দেখুন, মতুয়া ভোট তো পাইনি। আপনি পরে যখন বিশ্লেষণ করবেন তখন দেখবেন মতুয়া ভোটের মধ্যে ভাগাভাগি হয়েছে 1 নম্বর। আবার বলছি,
রানাঘাটে যদি মুকুটমণি ওই ডাক্তারবাবুকে না দিত তৃণমূল, অন্য কাউকে দিত, সে জিতে যেত। মুকুটমণি অধিকারী, ওটা দেওয়াটা একদম ভুল হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শান্তনু ঠাকুর এইদিকে মতুয়া গল্প তুলে, সিএ গল্প তুলে, এইবার দেখবো তিনি কত সিএ নিয়ে লাগেন যদি, কারণ এবার তো টক্কর পার্লামেন্টে গিয়ে টক্কর হবে, আলোচনা হবে, এত সহজ হবে না, আমি যা বলছি তাই শেষ। তো শান্তনু ঠাকুর কিন্তু এইবার গিয়ে বাঁশটা আসল খাবেন। এবার এই বাঁশটা খাওয়ার আগে হয়তো জিতে যাবেন স্লেন্ডার মার্জিনে, কিন্তু মার্জিনটা স্লেন্ডার হবে, 47,000 ইজ নাথিং। সেখানে হচ্ছে রিভার্সালও হবে এবং শেষমেশ একটা ফটো ফিনিশে না চলে যায়। এবার গেল। আরেকটা কথা বলে রাখি, রানাঘাট হয়তো জিতে যাবে, কিন্তু মতুয়া ভোট আপনারা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভালো করে দেখবেন যে ভোটের মধ্যে শার্প ডিভিশন হয়েছে। বেশ, মাইনরিটি ভোট কি তৃণমূল ইন্ট্যাক্ট রাখতে পারলো সেরকমই কিন্তু ইন্ডিকেশন যাচ্ছে। তো যেটা ভাবা হয়েছিল জোটের দিকে কিছু মাইনরিটি ভোট গেলে বিজেপির লাভ হবে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হলো না। দেখুন, মাইনরিটিদের মুর্শিদাবাদ ইজ অ্যান এক্সাম্পল। দেখুন, মাইনরিটির মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে উর্দু স্পিকিং যারা রয়েছে, আর একটা হচ্ছে বেঙ্গলি স্পিকিং। বেঙ্গলি স্পিকিং যারা রয়েছে তাদের গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে, তাদের ইকোনমিক পাওয়ারটা কিন্তু কম, কিন্তু তাদের যদি নলেজ দেখেন, তাদের যদি ইন্টেলেক্ট দেখেন, তাদের খুবই বেশি। তারা কিন্তু একটা জিনিস বুঝেছে, যদি আমি এখানে ভোটটাকে নষ্ট করি, কারণ কেউই ভাববে না যে বাম জিতে যাবে, কংগ্রেস জিতে যাবে, তো সেই জায়গায় থেকে কে স্ট্রং সেইটা দেখেছে। এবং আমি একটা কথা আবার বলছি, ঈশা খান চৌধুরীর রিলেশনটা আমি জানি না কি, গনি খান চৌধুরীর জন্য কিন্তু ওই মালদাটা একসময় পুরো ছিল, এখন বাগাবাগি হয়েছে। গনির গড় বলা যেত, গনির গড়, গনিরই জায়গা ওটা। গনি অনেক কিছু করেছেন, সেই ফ্রুটসটা, সেই ফলটা কিন্তু ঈশা খান চৌধুরী পাচ্ছেন। তখন অত অন্য জায়গাটা দেখুন, সেখানে কিন্তু পিছিয়ে আছে। আমি জানি সেখানকার মার্জিন কত, সে মার্জিনও খুব বেশি হবে বলে মনে হয় না, হাড্ডাহাড্ডি লড়াই হবে। বেশ, এই যে এবার যেটা পরবর্তী প্রশ্ন করবো আপনাকে, আমি দিল্লিতে এই মুহূর্তে যা পিকচার, 300-র কাছাকাছি যাচ্ছে এনডিএ, বিজেপি কিন্তু এককভাবে সিঙ্গেল পার্টি হয়ে মেজরিটি পাচ্ছে না। এবং যা লাস্ট আপডেট আছে তাতে আগামীকাল কিন্তু বিজেপির মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে কি হতে পারে বলে আপনি মনে করছেন? এইবার বিজেপিকে নির্ভর করতে হবে অন্য দলের উপর। সুতরাং যা খুশি সিদ্ধান্তগুলো যে নিয়ে ফেলছিল, এখন অত সহজ আর হবে না। হোক, কিন্তু বিজেপি, আমি আবার বলবো, কংগ্রেসের পক্ষে সব থেকে ভালো হবে সরকার গঠনের না। এইভাবেই যদি অপোজিশনটা স্ট্রং করে রাখে, বিজেপি উড়ে যাবে এরপরে ভবিষ্যতে। কারণ বিজেপির পুরো ব্যাপারটা একটা রাম মন্দির করে ওটাকে, তার জন্য আমি আসতাম রাম মন্দিরের জায়গায় উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি এবার খুব খারাপ রেজাল্ট করেছে, মানে তুলনামূলকভাবে যা এক্সপেক্ট করা গেছিল। রাজস্থান, উত্তরপ্রদেশ, উড়িষ্যা ইজ আ গেইন ডেফিনেটলি, কিন্তু রাম মন্দির ইস্যু কি মানে বুমেরাং হয়ে গেল? বুমেরাং না, রাম মন্দির ছাড়া যেটা হচ্ছে, ওখানে বিভিন্ন কাস্ট ইউনাইটেড হয়েছে এগেন্স্ট বিজেপি। দেখুন, খালি একটা কথা, এনকাউন্টার দিয়ে আপনি, তাহলে তো রাজার শাসন হয়ে যাচ্ছে, এনকাউন্টার করে দিচ্ছি। এবং সেই কথাগুলো এখানে সুকান্ত মজুমদারের মতো লোক বলেছে, এনকাউন্টার। এই এনকাউন্টার, হোয়াট ইজ এনকাউন্টার? হু গেভ ইউ দ্য পারমিশন টু অ্যালাউ অ্যান এনকাউন্টার? ডেমোক্রেসিতে কেউ অ্যালাউ করতে পারো না। ক্রিমিনালদের তুমি জেলে ধরো, ব্যবস্থা নাও, সব কিছু করো, কোনো অসুবিধা নেই। টেক দ্য স্ট্রিক্ট মানে মোস্ট ডিফিকাল্ট ডিসিশন। কিন্তু তুমি এনকাউন্টার, কারোর বাড়ি ভেঙে দিচ্ছ, এনকাউন্টার করে দিচ্ছ, হোয়াট ইজ দিস? মানে আমার বক্তব্য হচ্ছে, হোয়াট ইউ ডু, ইউ হ্যাভ টু ফলো দ্য ডেমোক্রেসি, ইউ হ্যাভ টু রেসপেক্ট ডেমোক্রেসি। এটা কিন্তু করা হয়নি। বেশ, আর ওইটা ক্যানট বি আ মডেল। এই মডেলটা আবার ওয়েস্ট বেঙ্গলে খুব রেজোনেট করেছে অ্যামং পিপল। এই যে ঘটনাটা, আমার বক্তব্য হচ্ছে, হু আর ইউ? তোমার কেউ নয়। সুতরাং মানুষকে ভোটটা এবং কাস্টটা একসাথে হয়েছে, বিভিন্ন কাস্ট একসাথে হয়েছে, সেই কাজটা এফেক্টটাই কিন্তু আজকে ইউপিতে। যদি আগে থেকে হতো, বিজেপি 2019-এও করতে পারতো না। তখন এই ভাগাভাগি করে ভোটটা নিয়ে বেরিয়ে এসছে। বেশ, ওকে। সেক্ষেত্রে কংগ্রেস কিন্তু যে ফিগার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, প্রায় 230 কাছাকাছি যদি যায়, খুব স্ট্রং অপোজিশন হবে কিন্তু, যেটা আপনি বারবার বলেছেন আমাদের আগের এপিসোডেও। সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যদি আলটিমেটলি এনডিএ গভর্নমেন্ট করেও, খুব প্রেশারে থাকবে কিন্তু বিভিন্ন ইস্যুজ নিয়ে এবং বিভিন্ন প্ল্যান এবং প্রকল্প ইমপ্লিমেন্টেশন নিয়ে। আরবিট্রারি ডিসিশনগুলো হবে না, বেশ ওয়ান সাইডেড ডিসিশনগুলো হবে না। আমার বক্তব্য হচ্ছে, একটা ডেমোক্রেসিতে ইউ হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ভয়েস অফ দ্য অপোজিশন। অপোজিশনের একটা কথা বলার আছে, অপোজিশনকে ডিসমিস করে দিচ্ছ,
ডেনিগ্রেট করছো, সেটা তো কথা নয়, আলোচনা হবে, এবার তো আলোচনা হবে, সেটাই তো চাইছি। এই ডেমোক্রেসি দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। বেশ। এটা তো আমাদের আনন্দের কথা যে এই ডেমোক্রেসি আমরা দেখতে পাবো। রাহুল গান্ধীকে পাপ্পু বলে একটা ডিসমিস করে দেওয়া, এইবার বলার ওই, কিন্তু একটাই যেটা খারাপ লাগছে, যেটা আমি যতদূর শুনেছি, শশী থারুরের খবরটা আমি জানি না, হি ওয়াজ ট্রেলিং। তো আমার মনে হয় ভালো লিডার্স, ভালো স্পিকার্স এরা যদি এসে যায় পার্লামেন্টে, এইবার মোদির পক্ষে মুশকিল। মানে মোদির ওয়ান সাইডেড, মোদির আরবিট্রারি ডিসিশনসগুলো এবার স্টলড হবে, থামবে। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওনা এই নির্বাচনে। বেশ, রাজ্যের খবরে যদি আমরা আসি, সায়নী ঘোষ যাদবপুরে কিন্তু একটা খুব বড়, বিশেষ করে দমদম এবং যাদবপুরের ক্ষেত্রে কিন্তু বাম প্রার্থী সুজন এবং সৃজন চক্রবর্তী ছিলেন, সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, ভাবা গেছিল যে তারা দুজন হয়তো কিছুটা ফাইট করবেন, কিছুটা ফাইট দেবেন। আলটিমেটলি কিন্তু সৌগত রায় লিড করছেন ফ্রম দমদম, যদিও মার্জিনটা 35,000 একটু বেশি, লাস্ট আপডেট আছে আমাদের কাছে। কিন্তু সায়নী ঘোষ র্যাম্পড আপ মোর দেন আ লাখ। সায়নী ঘোষ আমি বলেইছিলাম জিতবে। দেখুন, কিছু পোর্টালকে ভরসা করে, কিছু ইউটিউব চ্যানেলকে ভরসা করে, আর একটা দুটো মিডিয়াকে ভরসা করে আপনি ইউ আর নট গোয়িং টু গেন এনিথিং। ইউ হ্যাভ টু ডেভেলপ আ র্যাপো উইথ দ্য পিপল। পরিষ্কার কথা। ঠিক। গ্রাউন্ড ওয়ার্কটা কি? গ্রাউন্ড ওয়ার্ক করে যাচ্ছি আমি, এত এই করে যাচ্ছি, আর কিছু পেছনে গান চালাচ্ছি, ওসব বলে লাভ নেই। মানুষ, আবার বলছি, 34টা বছর দেখে নিয়েছে। উই হ্যাভ সিন হাউ ব্যাড ইট ওয়াজ। ঠিক আছে, সেই খারাপটা সবাই দেখেছে, আর ভরসা করতে পারছেন না। নোবডি ক্যান ট্রাস্ট। সেই জন্যই আজকে বলে লাভ নেই, হাওয়াতে গ্যাস বেলুন তো আপনি উঠিয়ে দিতে পারবেন গ্যাস ভরে, রাইট। সে বলে কি সে জিতে যাবে? না। কিন্তু এখন কি এইবার ভাঙড়, হ্যাঁ ভাঙড় মারামারি হয়েছে, কিন্তু ভাঙড়ের যে ধরনের, এবং কেশপুরের লিড কিন্তু ম্যাসিভ, ডক্টর বিশ্বাস। হ্যাঁ ভাঙড়ে তো আমি বলছি লিড দিয়েছে, কিন্তু ভাঙড়ে তো আইএসএফও ছিল, ছিল। তাহলে আইএসএফ চেষ্টাও করেছে। মানুষ যেখানে চাইছে, ভাঙড় ছাড়াও তো বাকি ছিল। যাদবপুরটা দেখুন না, আমার তো মনে হয় যাদবপুর যদি অ্যাসেম্বলি সেগমেন্ট দেখেন, যাদবপুরে সায়নী ঘোষ নিশ্চয়ই এগিয়েছে, নিশ্চয়ই লিড পেয়েছে। আমরা ইনডেপথ অ্যানালিসিস করব এখন। হ্যাঁ, হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে পেয়েছে। কিন্তু সায়নী ঘোষ 1 লাখের ওপর পাবে, এটা সায়নী ঘোষকে দারুণ কিছু, আমিও তার ফ্যান নই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তৃণমূলের ওখানে গ্রাউন্ড ওয়ার্কটা অনেক বেটার ছিল যাদবপুরে কিছু জায়গা থেকে। তারপর ছোট্টটা আপডেট দিয়ে দিই, সন্দেশখালীতে কিন্তু সন্দেশখালী ইস্যু কিন্তু বুমেরাং হয়েছে, যা দেখা যাচ্ছে। সেখানে রেখা পাত্র সেকেন্ড, থার্ড আইএসএফ, ফোর্থ নিরাপদ সর্দার, অর্থাৎ সিপিএম প্রার্থী। একটা কথা বলি, আজ এই শাহজাহান কে ছিল? সিপিএমের আমলে তৈরি। সিপিএম এই কায়দাটা জানতো যে গুন্ডাদের বাইরে আনতো না, কিন্তু এই শাহজাহানরা কারা কীভাবে তৈরি? তৃণমূলের আমলে গুন্ডারা সামনে এসছে, কিন্তু সিপিএমের আমলে গুন্ডাগুলো সামনে আসেনি। এটা সিপিএমের একটা গুণ ছিল। কিছু গুন্ডা ছিল, কিছু গুন্ডা 8 লাখ 7 লাখ 6 লাখে জিততো। কিন্তু একটা কথা হচ্ছে, এই যে রেখাপাত্রর কথা বলছেন, রেখাপাত্র একটা ডেফিনেটলি সিম্প্যাথি ভোট কিছু জায়গা থেকে তো পেয়েছে, এটা অস্বীকার করার নেই, কিন্তু জেতার মতন নয়। কিন্তু নিরাপদ সর্দার এখন যতই নিজেকে ইনোসেন্স ক্লেম করুক, এই নিরাপদ সরকার একসময় এমএলএ ছিল, তখন শাহজাহান ছিল ওখানে, তখন এই সিন্ডিকেটকে তৈরি করেছিল, এই যে ক্রিমিনাল সিন্ডিকেটটা। নিরাপদ সরকার ক্যান ইউ ইগনোর দ্যাট ফ্যাক্ট? কিচ্ছু করতে পারে না। সুতরাং নিরাপদ সর্দারকে আমি এত মানে ইনোসেন্ট বলার মতন জায়গায় আমি নেই। এক সময় এরা কিন্তু পার্টি ছিল সব কিছুই ক্রিয়েট করার, তারপরে সেটাকে এখন ম্যামথ প্রপোর্শনে তৃণমূল নিয়ে গেছে। দ্যাট ইজ অলসো ব্যাড। আমি সমর্থন করছি না, কিন্তু সিপিএমকে আমি একটু ইনোসেন্ট বলার জায়গায় নেই। বেশ, পিওর পাবলিক ম্যান্ডেট মানতেই হবে, যা এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। অনেক ধন্যবাদ আপাতত আপনাদের প্রত্যেককে। আরো একবার জানিয়ে রাখবো, শেষ পর্যায়ে কাউন্টিং কিন্তু চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যা ট্রেন্ড, তাতে কিন্তু মমতাময় পশ্চিমবঙ্গ, এ রাজ্যে কিন্তু গ্রিন গ্রিন এভারগ্রিন, তৃণমূল কংগ্রেস এভারগ্রিন। ইতিমধ্যে কিন্তু তারা 30টা আসনে কিন্তু লিড করছে, যা আমাদের কাছে লাস্ট আপডেট। 11টি আসনে কিন্তু বিজেপি লিড করছে এবং 1টি আসনে কিন্তু কংগ্রেস লিড করছে এখনো পর্যন্ত আপডেট। সব আপডেট আমরা আপনার কাছে পৌঁছে দেবো। এখন এ পর্যন্তই। অন্যান্য ইলেকশন সব রেজাল্টের আপডেটের জন্য আপনারা চোখ থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা পর্দায়।